নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার একমুঠো ক্রাইম চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমরা সবাই জানি গত 9ই আগস্ট আর.জি. কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন করার প্রতিবাদে গোটা দেশ তোলপাড়। ওই নির্যাতিতা মেয়েটিকে হয়তো আমরা আর কোনো দিন ফিরে পাবো না, কিন্তু আমরা সবাই চাই যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে এরপর এমন জঘন্য কাজ করার আগে দোষীদের অন্তরাত্মা ভয়ে কেঁপে ওঠে। কিন্তু আপনারা কি জানেন, শুধু আজ বলে নয়, আজ থেকে বহু বহু বছর আগে থেকেই আর.জি. কর হলো অপরাধ এবং অপরাধীদের আতুর ঘর। তাহলে চলুন শুনে নিই তিলোত্তমা কাণ্ডের আগেও আর.জি. করে ঘটে যাওয়া সব থেকে বড় অপরাধের কাহিনীটি, যার সুবিচার আজ পর্যন্ত পাওয়া যায়নি। কাহিনীটি শুনতে হলে পিছিয়ে যেতে হবে আজ থেকে 23 বছর আগে। দিনটা ছিল 2001 সালের 25শে আগস্ট। আর.জি. কর হাসপাতালের ললিত মেমোরিয়াল হোস্টেলের একটা রুম থেকে 4th ইয়ারের ছাত্র সৌমিত্র বিশ্বাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিন্তু সিলিং ফ্যানের মধ্যে একটা সরু লাইলনের দড়ি দিয়ে সৌমিত্রর দেহটা এমনভাবে ঝুলছিল, যেটা দেখেই মনে হচ্ছিল এমন ছোট্ট একটা সরু দড়ি দিয়ে আর যাই হোক কখনো একজনের আত্মহত্যা করা সম্ভব নয়। তার চেয়ে বরঞ্চ কেউ বা কারা তাকে হয়তো মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। কিন্তু কলকাতা পুলিশ তদন্ত নেমে কিছুদিনের মধ্যেই সৌমিত্র বিশ্বাসকে কেউ খুন করেনি, সে আত্মহত্যাই করেছে এই বলে কেসটি ক্লোজ করে দেয়। কিন্তু সৌমিত্র বিশ্বাসের বাবা মা এই কথা কখনোই মানতে রাজি ছিল না যে তাদের ছেলে আত্মহত্যা করেছে। তাই ছেলের মৃত্যুর তদন্তের সমস্ত রাস্তা বন্ধ দেখে সৌমিত্র বিশ্বাসের বাবা মা ছেলের বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হয় এবং আদালতে গিয়ে বলে তাদের ছেলে আত্মহত্যা করেনি, বরঞ্চ তাকে খুন করা হয়েছে। কিন্তু কলকাতা পুলিশ তদন্ত ইচ্ছে করেই ঠিকভাবে করেনি, কারণ তারা আর.জি. কর হাসপাতালের মধ্যে চলতে থাকা একটা র্যাকেটকে আড়াল করতে চাইছে, আর সেটা হলো পর্নোগ্রাফির র্যাকেট। মানে এখন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আর.জি. কর নিয়ে যে পর্নোগ্রাফি র্যাকেটের কথা শুনছি, এটা আজ থেকে নয়, এই বেআইনি কারবার এখানে বহু বছর আগে থেকেই হয়ে আসছে। তাই সৌমিত্র বিশ্বাসের বাবা মা আদালতের কাছে আর্জি জানায় তাদের ছেলের মৃত্যুর তদন্তভার যেন সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট জানায় সিবিআই তো নয়, তবে নতুন করে এই কেসটির তদন্ত করবে সিআইডি, এবং সিআইডি ডাক্তার সৌমিত্র বিশ্বাস মৃত্যুর তদন্তভার নিজেদের হাতে তুলে নেয়। এরপর সৌমিত্র বিশ্বাসের বাবা মা সিআইডির জিজ্ঞাসাবাদে এমন কিছু কথা বলে যে কথা শোনার পর যে কোনো মানুষের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তারা বলে সৌমিত্র শেষ যেবার ছুটিতে এসেছিল সেইবার আমাদের কাছে এসে বলে আমাদের কলেজে সবকিছু ঠিকঠাক চলছে না, এমনকি কলেজের মধ্যেই পর্ন ভিডিও শ্যুট করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, একটা নামী মেডিকেল কলেজের মধ্যে পর্ন ভিডিও শ্যুট হবে কিভাবে? সেই সময় ওই আর.জি. কর মেডিকেল কলেজেরই বেশ কিছু ছাত্রদের বয়ান অনুযায়ী আর.জি. কর কলেজ থেকে মাত্র 15 মিনিট দূরে এশিয়ার সব থেকে বড় রেড লাইট এরিয়া সোনাগাছি। শনি এবং রবিবার, অর্থাৎ যে দিনগুলোতে ডাক্তারদের চাপ কম থাকে, সেই দিনগুলোতে ওই সময় রাজ্যে যে দল ক্ষমতায় ছিল সেই দলের ডাক্তারি স্টুডেন্ট ইউনিয়নের বেশ কিছু সদস্য সোনাগাছি থেকে যৌন কর্মী এনে হাসপাতালের সেমিনার রুম অথবা হোস্টেলে নিয়ে গিয়ে ব্লু ফিল্ম শ্যুট করত, এবং সেই যৌনকর্মীর মুখের জায়গায় কোনো মডেল অথবা BC ক্যাটাগরির হিন্দি সিনেমার কোনো নায়িকার মুখকে সুপার ইম্পোজ করে দেওয়া হতো, অর্থাৎ গোটা বডিটা সেই যৌনকর্মীর কিন্তু মুখটা অন্য কারু। এভাবেই ভিডিও তৈরি করে সেগুলো বিদেশে পাচার করা হতো। শোনা এমনও গেছে কোনোদিন যৌনকর্মী না পাওয়া গেলে ওই হাসপাতালেরই মর্গ থেকে তাজা লাশ এনে তার নিউড বডিকে শ্যুট করে তার মুখের বদলে কোনো মডেল অথবা হিরোইনের ছবি সুপার ইম্পোজ করে দেওয়া হতো। এমনকি কখনো কখনো ওই নিউড বডির মুখের জায়গায় ওই কলেজেরই কোনো এক জুনিয়র মহিলা ডাক্তারের মুখকে সুপার ইম্পোজ করা হতো। মেডিকেল কলেজের মধ্যে ঘটতে থাকা এই কুকীর্তির কথা অনেক ছাত্রছাত্রী জানলেও ভয়ে মুখ বন্ধ করে রাখত, কারণ ওই সময় কলেজের স্টুডেন্ট ইউনিয়ন এত পাওয়ারফুল ছিল যে কোনো সময় যে কোনো ছাত্রছাত্রীর যে কোনো বড় ক্ষতি করে দিতে পারত, কারণ কলেজ কর্তৃপক্ষের বড় বড় মাথা থেকে শুরু করে অনেক নেতামন্ত্রীর হাত তাদের মাথার ওপর ছিল। কিন্তু পরিস্থিতি তখন খারাপ হয় যখন সৌমিত্র বিশ্বাসের নিজের গার্লফ্রেন্ডের মুখের ছবি নিয়ে তারা ওইরকম ভিডিওতে একটি ডেড বডির মুখের ওপর সুপার ইম্পোজ করে দেয়। ঘটনার কথা জানতে পেরেই সৌমিত্র বিশ্বাস ওই ভিডিও যারা বানিয়েছিল তাদের গিয়ে বলে, আমি আর চুপ থাকবো না, জনসমক্ষে এবার তোমাদের পোল আমি খুলবই, তোমরা এই মেডিকেল কলেজের মধ্যে যে নোংরা কাজ করে বেড়াও তা সবার সামনে বলবো। এই কথা বলার পরের দিনই সকালে সৌমিত্র বিশ্বাসের রুম থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আর যে দড়ি দিয়ে সৌমিত্র বিশ্বাসের দেহটা ঝুলছিল সেই দড়িটা এতটাই ছোট যে একটা মানুষের পক্ষে ওইটুকু দড়ি দিয়ে আত্মহত্যা করা কখনোই সম্ভব নয়,
কিন্তু কলকাতা পুলিশের রিপোর্ট অনুযায়ী ওটা আত্মহত্যা। এরপর সিআইডি ললিত মেমোরিয়াল হোস্টেলের রুম নাম্বার 15 গিয়ে দেখে সেখানে একটা ট্রাইপড রয়েছে। ট্রাইপড মানে যার ওপর ক্যামেরা রেখে কোনো কিছু শ্যুট করা হয়। কিন্তু এখন প্রশ্ন হলো 2001 সালে একটি মেডিকেল কলেজের হোস্টেল রুমে ট্রাইপডের কি কাজ ছিল? এখন না হয় রিলস বানানোর যুগে আমরা ঘরে ঘরে ট্রাইপড দেখতে পাই, কিন্তু 2001 সালে সোশ্যাল মিডিয়ার জন্ম পর্যন্ত হয়নি। এমনকি শুধু ট্রাইপড নয়, ওই হোস্টেল রুম থেকে একটা রিফ্লেক্টর পর্যন্ত উদ্ধার করা হয়েছিল। রিফ্লেক্টর মানে কোনো অন্ধকার জায়গায় শুটিং হলে সেখানে আলো দেওয়ার কাজ করে। কিন্তু 2001 সালে একটা হোস্টেল রুমের মধ্যে রিফ্লেক্টর বা ট্রাইপডের যে কি কাজ ছিল সেই উত্তর আজও অজানা। সিআইডি তাদের রিপোর্টে জানিয়েছিল আর.জি. কর হাসপাতালের ডাক্তারেরা এই পুরো তদন্তে তাদের মোটেই সহযোগিতা করেনি। তাছাড়া যাদের ওপর সন্দেহ ছিল তারা এতটাই পাওয়ারফুল যে তাদের সিআইডি জিজ্ঞাসাবাদ পর্যন্ত করতে পারেনি। তাছাড়া ওই সময় পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলের সরকার ছিল সেই দলের এক বড় নেতা এই পুরো ঘটনায় জড়িত ছিল, কিন্তু সেই নেতার নাম আজ পর্যন্ত অজানা। তাই আর.জি. কর মেডিকেল কলেজের আনাচে কানাচে কান পাতলে আজও যেন শুনতে পাওয়া যায়। কেউ একটা চাপা কণ্ঠে বলছে সেদিন সৌমিত্র বিশ্বাস আত্মহত্যা করেনি, বরঞ্চ তাকে খুন করা হয়েছিল। আর খুনটা করেছিল ওই হাসপাতালেরই কিছু ডাক্তার এবং সৌমিত্র বিশ্বাসের পরিচিত কিছু বন্ধুরা। কিন্তু আজ 23 বছর পরেও প্রমাণের অভাবে সৌমিত্র বিশ্বাস মৃত্যু রহস্যই রয়ে গেছে। কারণ ওই সময় আর.জি. কর মেডিকেল কলেজের স্টুডেন্ট ইউনিয়নের ভয় এতটাই ছিল যে তাদের ভয়ে কেউ সিআইডির সামনে সব জেনেও সত্যিটা বলার সাহসটাই পায়নি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।